শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব আবুল কাসিম ফেরদৌসীর যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র। রূপান্তর করেছেন মমতাজ উদ্দিন আহমদ। আজকে শুনবেন এর প্রথম পর্ব। গল্প পাঠে আছি আমি সাদমান সাকিব। যুদ্ধের সাজ পরে নিল সোহরাব। তার বর্ষা আকাশের দিকে ঝলসিত হল। সে যাবে শত্রু নিধনে, যে তার মাতুল ঝিন্দার জমকে গোপনে হত্যা করে গেছে। কিন্তু সবার আগে সে সন্ধান করবে জন্মদাতা মহাবীর রুস্তমের। পিতাকে পেলে সমস্ত ক্রোধ নির্বাপিত করে তার বক্ষে মাথা রেখে দীর্ঘক্ষণ শান্তি লাভ করবে সোহরাব। দুর্গের বন্দী সেনাপতি হুজিরকে নিয়ে সোহরাব পাহাড়ের শীর্ষে উঠল। ব্যাকুল সোহরাব বলল, ওই যে সবুজ রঙের শিবির, সেখানে এক বিশাল বীর গর্জন করছেন, আর তার শিবিরের সম্মুখে প্রবল দুরন্ত অশ্ব অধীরতা প্রকাশ করছে। তার পতাকায় আজদাহার চিত্র আঁকা আছে, তার বর্ষার ডগায় সিংহের মুখ। কে তিনি? বন্দী সেনাপতি, সত্য করে বলুন তো, তিনি কি মহাবীর রুস্তম? সোহরাবের ব্যাকুল প্রত্যাশাকে ক্ষান্ত করে কৌশলী হুজির বললেন, আপনার ধারণা সত্য নয়। ওই মহাবীরের প্রকৃত পরিচয় আমি জানি না। তিনি চীনা দেশীয় একজন বীর বলেই মনে হয়, তবে তিনি যে মহাবীর রুস্তম নন সে বিষয়ে আমার কোনো ভ্রম নেই। সোহরাব বলল, তবে যে আমাকে আমার জননী বলে দিয়েছেন ঠিক ওই রকম দেখতে, ঠিক ওই রকম দেহ মহাবীর রুস্তমের। ওহে বন্দী, আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তোমাকে বিশ্বাস করব না আমি। আর বিশ্বাস করলে এ সমরে আমার অংশগ্রহণ সম্পূর্ণ অর্থহীন, উদ্দেশ্যহীন হবে। আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি মহত্তম বীর। আপনারা কেউ আমার চিত্তের সমুদ্রের গর্জন শুনতে পাবেন না। সোহরাব বেদনায় অস্থির হয়ে ছুটে গেল। তুর্কি সেনাপতি হুমান ও বারমানকে বারবার জিজ্ঞাসা করল, আপনারাও কি বন্দী হুজুরের মতো অনুমান করেন এ সমরে মহাবীর রুস্তম অংশগ্রহণ করেননি? আফরাসিয়াবের চতুর সেনাপতিদ্বয় বলল, আমরাও শুনেছি মহাবীর রুস্তম ক্ষুব্ধ হয়ে জাবালুস্তান ফিরে গেছেন। তিনি এ যুদ্ধে সম্রাট কারকাউসকে রক্ষা করার জন্য উপস্থিত থাকবেন না। ব্যাকুল সোহরাবের সমস্ত প্রত্যাশা মিথ্যার পাথরে আছাড় খেয়ে চূর্ণ বিচূর্ণ হতে লাগল। বন্দী হুজির ভয়ঙ্কর মিথ্যা বললেন কেন? তিনিও কি হুমান ও বারমানের সঙ্গে কূটকৌশলে যুক্ত হয়ে পিতাপুত্রকে বিচ্ছিন্ন রাখতে চান? নাকি এ তার দেশপ্রেম, যে দেশের জন্য তিনি সোহরাবকে সুযোগ দেবেন না রুস্তমকে অতর্কিত আক্রমণ করতে? নাকি সব নিয়তির লীলা? বাস্তবিকই মানুষ বড় অসহায় নিয়তির লীলার কাছে। তৃষ্ণার্ত যুবক ছুটে এসেছে না দেখা পিতার সন্ধানে, যে পিতাকে জগতের সবাই চেনে, যাঁর গৌরবে ইরান বিমুগ্ধ। সেই পিতাকে তার পুত্র এত কাছে এসে চিনতে পারছে না। কেন এমন হলো? এমন কেন হয় মানব ভাগ্য? ক্ষুব্ধ সোহরাব অতি দ্রুত সজ্জিত করল নিজেকে। বর্ষা, গদা, পাশ ও সুরক্ষিত বর্মে আচ্ছাদিত করল দেহ। দুরন্ত অশ্বকে নিয়ে বায়ু বেগে ছুটে গেল ইরানীদের প্রান্তরে। শত্রু সৈন্যদের সমাবেশ সম্পূর্ণ উপেক্ষা করে সোহরাব সরাসরি চলে গেল সম্রাট কাউকাউসের শিবিরের কাছে। আহ্বান করল সম্রাটকে, মহান অধিপতি, আমার আহ্বান শ্রবণ করুন। আমি যুদ্ধে আহ্বান করছি আপনার বীর উত্তমদের। আর কোথায় আপনার মহত্তম বীর রুস্তম? শুনেছি তিনি জাবুলিস্তান চলে গেছেন। তাঁকেও আহ্বান করে আনুন, আমি যুদ্ধ চাই। সোহরাবের আহ্বানে সম্রাট কায়কাউস ভীত সচকিত হলেন। যুবকের আহ্বানে ইরানের সেনাপতি বৃন্দ স্বতন্ত্র হলেন। তার সম্মুখে যাওয়ার সাহস কারও নেই। এ সংকটকালে একমাত্র রক্ষাকারী মহাবীর রুস্তম। তাঁকে শীঘ্র সংবাদ দেওয়া হোক। তিনি যদি অভিমান করে এ বালকের সঙ্গে যুদ্ধ করতে সম্মত না হন, তখন কি হবে?
সেনাপতি গেও গেলেন রুস্তমের শিবিরে সম্রাটের অনুরোধ নিয়ে। গেও বললেন, তুরানের এক যুবক বারবার আপনার নাম আহ্বান করছেন, সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়। রুস্তম বললেন, আমি কেন এই সামান্য বালকের সঙ্গে যুদ্ধ করব? ইরানের গৌরবের জন্য, ইরান রক্ষার জন্য। সংকটকালে আমার ডাক পড়ে, আমি এবার কেবল যুদ্ধ দেখব, যুদ্ধে লিপ্ত হব না। সম্রাটের পরামর্শ, আপনি আত্মপরিচয় গোপন রেখে তুরানি বীরের মোকাবেলা করবেন। সে জানবে আপনি রুস্তম নন, রুস্তমের অনুচর মাত্র। আমার শিরস্ত্রাণ প্রহরণ, আমার বর্ষার বর্ম দেখলে সে বুঝে নেবে আমি রুস্তম। তাহলে কি অবাধ্য যুবকের দম্ভ মেনে নিয়ে আপনি এ যুদ্ধে নীরব থাকবেন? চুপ করো, রুস্তমকে যুদ্ধের বিষয়ে উপদেশ দিও না। যাও, তোমার নির্বোধ সম্রাটকে বলো আমি যুদ্ধে যাব এবং তুরানি বালকের দম্ভ মৃত্তিকা লুণ্ঠিত করে তার আশঙ্কা দূর করব। আপনি সত্যি মহান বীর, আপনি প্রকৃত ইরান ভরসা। মনের আনন্দে গেও চলে গেলেন। রুস্তম মনে মনে কৌশল ধরে নিলেন, তুরানি বালকের কাছে তিনি নিজ পরিচয় উদ্ঘাটিত হবেন না। সামান্য অনুচর হিসেবে সজ্জিত হলেন রুস্তম। হাস্যমুখে শিবির থেকে নিষ্ক্রান্ত হলেন, কিন্তু তার সম্মুখে অবিচল পর্বতের মতো অশ্বপৃষ্ঠে সমাসীন সোহরাব। আজ দিনের আলোতে সোহরাবকে দেখে প্রথম দৃষ্টিতে রুস্তম অভিভূত হয়ে গেলেন। এ তো কোনো তুরানি বীর নয়, এ তো ইরানের সন্তান। এ বালকের মুখ তো মহাবীর সামের মুখ। এ বালক কে? এ বালক কে? কে এই যুবককে আমার বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করেছে? সে যদি তার জন্মদায়িনী মাতা হয় তাহলে ভুল করেছে। আমি তো এই বালককে এখনই চির অন্ধকার মৃত্যুর গহ্বরে নিক্ষেপ করব। আর অষ্টপৃষ্ঠে সমাসীন সোহরাব বিমুগ্ধ দৃষ্টিতে অবিচল তাকিয়ে আছে রুস্তমের দিকে। কে ইনি? ইনি কি সেই মহাবীর যার বিষয়ে আমার মা আমাকে বহু কথা বলেছেন? সোহরাব রুস্তমকে বলল, আপনি? রুস্তম জবাব দিলেন, তুমি? আমি সোহরাব। আমি রুস্তম নই। কে আপনি? আমার পরিচয় জানার জন্য তোমাকে পর্বতের ওই নির্জন পাদদেশে যেতে হবে। নিভৃতে আমার পরিচয় দেব তোমাকে। আপনি কখনো সামুনগা গিয়েছেন? সামুনগা যাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার কোনোদিন হয়নি। তাহলে আমি যা শুনেছি সব অলীক। বালক, তোমার সঙ্গে কেবল যুদ্ধের কথা বলবো। সামান্য তুচ্ছ বিষয়ে কথা বলে সময় নষ্ট করলে আমার প্রভু রুষ্ট হবেন। কে আপনার প্রভু? আমার প্রভু মহাবীর রুস্তম। কোথায় তিনি? আমার সঙ্গে যুদ্ধ করে যদি জীবিত থাকো তাহলে তোমাকে কেউ না কেউ বলে দেবে মহাবীর রুস্তম কোথায়। কিন্তু তুমি আদৌ সেই সৌভাগ্য নিয়ে ইরানে পদার্পণ করেছ তা মনে করি না। রুস্তম ও সোহরাব কোনোভাবেই একে অপরকে চিনতে পারল না। যুদ্ধ প্রান্তরে উভয়ের মনে প্রতিহিংসার আগুন জ্বলছে। সেখানে স্নেহ প্রেমের স্থান নেই। পশু তার সন্তানকে হয়তো চিনতে পারে, স্রোতের মাছ হয়তো তার শাবকদের স্নেহ দান করে, কিন্তু প্রতিহিংসার অনলে দগ্ধীভূত মানব পিতা তার পুত্রকে অথবা মানব পুত্র তার পিতাকে চিনতে পারে না। পাহাড়ের পাদদেশে সংকীর্ণ প্রান্তরে দুই বীরের যুদ্ধ চলছে। বর্ষার যুদ্ধ, গদার যুদ্ধ। দুজনের দুর্দমনীয় যোগ্যতা। দুজনের অশ্ব ক্লান্ত হল। অশ্বপৃষ্ঠ থেকে আসন পড়ে গেল। রুস্তম ভাবছেন, এ কোন অজেয় বীর যে আমার এতকালের অহংকার চূর্ণ করবার জন্য এসেছে। আর সোহরাব ভাবছে, এই যদি রুস্তমের অনুচর হয় তাহলে আমার পিতার শৌর্য কত প্রবল। রুস্তম সোহরাবের কটিদেশের বন্ধন ধরে টান দিলেন, কিন্তু সোহরাবকে এক চুলো নড়াতে পারলেন না। সোহরাব গদা দিয়ে আঘাত করল রুস্তমকে। ব্যথা পেলেন রুস্তম, তার হাতে রক্ত। সোহরাব বলল, আপনাকে আর আঘাত করব না। আপনাকে আঘাত করলে সংকোচ আর ব্যথা হয় আমার। শিবিরে ফিরে যান আপনি। রুস্তম ক্রোধাগ্ন হলেন, ছুটে গেলেন তুরানীদের মধ্যে। অকাতরে হত্যা করলেন সৈন্যদের। সোহরাবও ছুটে গেল ইরানীদের মধ্যে। সেও হত্যা করল বহু ইরানি সৈন্য।
রুস্তম ঘোড়া ছুটিয়ে এসে সোহরাবকে বললেন, এ তুমি কি করছো? সোহরাব বলল, আপনি যা করলেন তার শোধ নিলাম আমি। ক্ষুব্ধ বিমর্ষ রুস্তম চলে গেলেন শিবিরে। যাওয়ার আগে বলে গেলেন, আজ অন্ধকার নেমে আসছে, কাল প্রভাতে এইখানে তোমার সঙ্গে আমার দেখা হবে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এসো। সোহরাব মৃদু হেসে বলল, আপনিও প্রস্তুত থাকবেন। সম্রাট কায়কাউসের কাছে নতমস্তকে এলেন রুস্তম। যুবক বীরের শৌর্যের বিবরণ শুনে সম্রাট বিস্মিত হয়ে বললেন, এ এমন কোন বীর যে আপনার যোগ্যতাকে বিপন্ন করেছে? মহাবীর আপনি, মোটেই বিষণ্ণ হবেন না, নিবিড় ঘুমে রাত্রি যাপন করুন। আপনার বিজয়ের জন্য সমস্ত রাত ঈশ্বরের নিকট প্রার্থনা করব আমি। রুস্তম এলেন নিজের শিবিরে। বীরগেওকে পুনরায় বললেন তুরানি যুবক বীরের কথা। বালককে দেখা মাত্রই তাঁর চিত্তে যে নিদারুণ স্নেহধারা উত্থিত হয় তাও বললেন। সোহরাব এলো শিবিরে, তার মনেও ভীষণ অনিশ্চয়তা। কে এই অজানা মহৎ বীর, যার অস্ত্র চালনা, বর্ষা নিক্ষেপ, গদার গতি অতি দক্ষ ও সুচারু, অথচ তাকে কেউ চিনতে পারে না? এই নাম না জানা বীরকে দেখা মাত্রই তার যুদ্ধ বাসনা হারিয়ে যায় কেন? তাকে আঘাত করতে চিত্ত ব্যাকুল হয় কেন? তার বাহুর রক্ত দেখে চিত্ত বিচলিত হয় কেন? আগামীকাল প্রভাতে আবার তার সঙ্গে দেখা হবে। সে প্রভাত আর কতকাল পরে আসবে? তাঁকে পুনরায় দেখার জন্য আমার মন যে ব্যাকুলিত হয়ে উঠছে। সেনাপতি হুমান, আপনি বলুন, এ মহাবীর কে? আমার মা যে বর্ণনা দান করেছেন তার সঙ্গে এ বীরের অনেক কিছু মিলে যাচ্ছে, অথচ আপনারা বলছেন মহাবীর রুস্তম এ সমরে উপস্থিত নেই। হুমান বললেন, হ্যাঁ তাই, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। যে মহাবীরের সঙ্গে লিপ্ত আছেন তাকে কাল প্রভাতে নিধন করে নিশ্চিত মনে পিতার কথা চিন্তা করবেন। এখন নিঃশব্দ নিদ্রায় রাত্রি অতিবাহিত করুন, বিশ্রাম আপনাকে সাহায্য করবে। সোহরাব হুমানের কথা শুনে শয্যা গ্রহণ করতে গেল। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আবুল কাসিম ফেরদৌসীর যুদ্ধক্ষেত্রে পিতাপুত্র। রূপান্তর করেছেন মমতাজ উদ্দিন আহমদ। আজ শুনলেন এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।